দর্শক, বাড়তে থাকা ডলার রেট ও জিডিপির প্রবৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন প্রেস কনসাল্টিং এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ এম খালিদ হোসেন। জনাব ফুয়াদ, এ সময়ের বাণিজ্য আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সময় টিভি দর্শকদেরকে। আমরা কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী সেইলা সুলতানের একটি প্রতিবেদন দেখলাম যে ডলারের দাম বাড়ছে, আর আমরা সবাই জানি আসলে ডলারের দাম বাড়লে দেশের পণ্য বেড়ে যায়, যেটি আসলে আমাদের আমদানি করা পণ্যের দামও বেড়ে যায়। সব কিছু আসলে এই ডলারের সাথে সম্পৃক্ত। বলা হয় যে ডলার এবং জ্বালানি তেল এগুলোর সাথে আসলে আমাদের দেশের অর্থনীতির অনেক প্রচুর সম্পৃক্ত। এ বিষয়ে আপনার বক্তব্যটা জানতে চাচ্ছি, এবং এইটা আমাদের অর্থনীতিতে কী প্রভাব ফেলবে এবং কোন কোন সেক্টরে এই প্রভাবটা পড়বে সবচেয়ে বেশি আপনি মনে করছেন, একটু জানাবেন আমাদের। অসংখ্য ধন্যবাদ। আসলে হঠাৎ করে ডলারের দাম বৃদ্ধির পিছনে আমি কয়েকটা বিষয় দেখছি। একটা বিষয় হলো যে কারেন্ট অ্যাকাউন্ট প্রেশারটা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গত জুন মাসে শুধুমাত্র ইম্পোর্টের ক্ষেত্রে প্রায় $7 বিলিয়ন আমাদের পরিশোধ করতে হয়েছে। তার মানে হচ্ছে এটা আসলে যেটা হয় হঠাৎ করে না, জুনে না, আমাদের 3 মাসের যে একসাথে পেমেন্টটা পরিশোধ করা ইম্পোর্টের, যার কারণে এটার দামটা ডলারের প্রতি ডিমান্ডটা অনেক বেড়ে গেছে। এর পাশাপাশি আরেকটা বিষয় হলো রেমিটেন্স, একটা বড় বিষয়। আপনি জানেন যে আমাদের মূল বিষয়টা হলো রেমিটেন্সের এবং হচ্ছে এক্সপোর্ট আর্নিংটা, আমাদের ফরেন কারেন্সিটাকে এটাকে ইনক্রিজ করার ক্ষেত্রে। তো আমরা দেখেছি রেমিটেন্সটা ওভারঅল ফ্লোটা ভালো থাকলেও বছরব্যাপী, কিন্তু গত জুন মাসে আমাদের রেমিটেন্সের প্রায় আমাদের 2.82 এর মতো, এটা হলো 8 মাসের মধ্যে সর্বনিম্ন। তার মানে রেমিটেন্সটা যে কমে যাওয়ার পিছনে এটা একটা বড় বিষয় হলো, কারণটা হতে পারে আমাদের কমে যাওয়া। আর ওভারঅল যে আমাদের এক্সপোর্ট আর্নিংটা কমে যাচ্ছে, আপনি দেখেছেন যে ইউতে আমাদের এক্সপোর্টটা প্রায় 20% কমে গেছে। ইউতে ওভারঅল এক্সপোর্টটাই কমে গেছে কস্ট ইনফ্লেশনের এফেক্টের কারণে, কিন্তু অন্যান্য কম্পিটিটিভ কান্ট্রির তুলনায় আমাদেরটা অনেক বেশি কমে গেছে। তো এই ক্ষেত্রে এছাড়া আরেকটা বিষয় হলো যে আইএমএফের সাথে বাংলাদেশ ব্যাংকের একটা আলোচনা হচ্ছে, এবং এখানে বলা হচ্ছে যে হয়তো বাংলাদেশ ব্যাংক আরও মোর মার্কেট ডিটারমাইন্ড রিলেটেড তারা হচ্ছে এই ডলার প্রাইস পলিসি যাবে। এই কারণে হয়তো অনেকে ডলারটা হচ্ছে বেশি অ্যাগ্রেসিভলি কিনছে, এবং অনেক ব্যাংকের ক্ষেত্রে, প্রাইভেট ব্যাংকের ক্ষেত্রে তাদের কিছু দায় রয়েছে, তারা হচ্ছে গভর্নমেন্ট এলসি এবং অন্যান্য বিষয়ের কারণে, যার কারণে অ্যাগ্রেসিভলি ডলারটা কেনার কারণে এই প্রাইসটা বেড়ে যাচ্ছে। তো ওভারঅল আপনি যেটা বলেন, এখানে আমাদের যে সলিউশনগুলো আসলে শর্ট টার্ম সলিউশনের ক্ষেত্রে লং টার্ম সলিউশনটা আমি গুরুত্ব দেবো। নাম্বার হচ্ছে আমাদের এক্সপোর্টটা বাড়ানো, এক্ষেত্রে এক্সপোর্টটাকে ডাইভার্সিফাই করা, মার্কেট ডাইভার্সিফিকেশন, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, এবং আমাদের ট্র্যাডিশনাল যে মার্কেটগুলো আছে ইউ এবং হচ্ছে কি আমাদের নর্থ আমেরিকা থেকে বাইরে গিয়ে অন্য দেশগুলো থেকে আমাদের সোর্সিং করা। বিশেষ করে পোস্ট এলডিসির কারণে অনেকে মনে করছে আমরা যে প্রবলেমটা ফেস করবো ইউর মার্কেটে আমাদের শুল্কমুক্ত ইয়াটা উঠে গেলে সেটা আমাদের দেওয়া। এবং আমি রেমিটেন্স আয়ের ক্ষেত্রে আমি একটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করি, সেটা হলো আপনি জানেন সরকার রিসেন্টলি অ্যানাউন্সমেন্ট করেছে প্রবাসী কার্ড দিবে। তো আমি সরকারকে রিকোয়েস্ট করি এই প্রবাসী কার্ডটা শুধু প্রবাসী কার্ড না, কার্ডের জন্য দেওয়া না, যাতে এটার মাধ্যমে আমাদের রেমিটেন্সটা আরও অনেক বাড়তে পারে। আপনি জানেন যে গত বছর আমাদের রেমিটেন্স প্রায় 35 বিলিয়ন মতো ছিল, কিন্তু এটা কিন্তু আরও প্রায় 50 থেকে 60% বাড়ানো সম্ভব বা দ্বিগুণ করা সম্ভব, কারণ এখানে হুন্ডিতে প্রচুর পরিমাণ রেমিটেন্স আছে। তো আমরা যারা ভাইরা আছে তাদেরকে হচ্ছে যাতে এটা ইনসেন্টিভ দেয় এমনভাবে যাতে আমরা এটা হুন্ডিকে বিট করতে পারি। তো আমি সরকার যে প্রবাসী কার্ড ইনিশিয়েটিভ নিচ্ছে আমি এটাকে সাধুবাদ জানাচ্ছি, কিন্তু এটা রিয়েলি যাতে এটার মাধ্যমে হচ্ছে কার্যকর ব্যবস্থা হয়, স্পেশালি যে একজন রেমিটেন্স পাঠালে সে যাতে একটা ক্রেডিট পায়, যেমন উনি যে সারা জীবনে কী পরিমাণ রেমিটেন্স পাঠালো ওভারঅল সেটার এগেনস্টে উনি যাতে একটা বেনিফিট পায়, এবং ওভারঅল উনি নিজেকে ডিগনিফাইড মনে করে। ওভারঅল আমি মনে করি যে এমন একটা সিস্টেম তৈরি করা যার মাধ্যমে একজন প্রবাসী মনে করবে আমি হুন্ডি না, আমি হচ্ছে গিয়ে লিগাল চ্যানেলে রেমিটেন্সটা পাঠাবো। তো আশা করছি এই কাজগুলো করার মাধ্যমে আমাদের এক্সপোর্টটা এবং আমাদের রেমিটেন্সটা বাড়তে পারবে, এবং আমাদের ইম্পোর্টের ডিপেন্ডেন্সটা যে আমরা ধীরে ধীরে কমাতে পারি, তাহলে সেক্ষেত্রে সম্ভব। যেন ফুয়াদ যে কথাটা আসলে বলছিলেন যে এগ্রেসিভলি ডলার কিনছে কিছু কিছু প্রতিষ্ঠান বা কিছু কিছু জায়গায়, এইটি কি কোনোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা, বা এটা যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে কি ডলারের দাম কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব? এটা আসলে একটা শর্ট টার্ম সলিউশনটা আপনি যেটা বলেছেন যে আসলে অ্যাগ্রেসিভলি তারা করতেছে, এটার জন্য বাংলাদেশ ব্যাংক অ্যাজ এ রেগুলেটরি অথরিটি হিসাবে তাদের হচ্ছে নজরদারিটা বাড়াতে হবে। কিন্তু ওভারঅল আমাদের যদি আপনার সাপ্লাইটা অনেক বেশি থাকে, যদি এক্সপোর্ট আর্নিংটা বেশি হয়, আমাদের রেমিটেন্সটা বেশি থাকে, তখন কিন্তু এই প্রবলেমটা এটা হচ্ছে গিয়ে আস্তে আস্তে কমে আসবে। এবং এইটার জন্য আপনি যখন বলেন যে এখন অ্যাগ্রেসিভলি কিনছে, এই ক্ষেত্রে সরকারের বা বাংলাদেশ ব্যাংকের কঠোর মনিটরিংয়ের কোনো বিকল্প নেই শর্ট টার্ম সলিউশনের জন্য। আমরা একটু এই বিষয়টা তো জানলাম ডলারের বিষয়ে, আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আপনি নিশ্চয়ই জানেন যে বিবিএস এর তথ্য বলছে যে গেল অর্থ বছরের তুলনায় এই অর্থ বছরের যে জিডিপি প্রবৃদ্ধি সেটা কিন্তু অনেকাংশে কমেছে। বিশেষ করে কৃষি, শিল্প এবং সেবা খাতে আমরা দেখেছি যে শিল্পের বিষয়টি মাইনাসে চলে গিয়েছে, মানে অনেক কমে গিয়েছে এই অর্থ বছরে। এই পুরো বিষয়টি কি আপনি কিভাবে দেখছেন, এবং এটি থেকে উত্তরণ কিভাবে সম্ভব বলে আপনি মনে করছেন? এটা আমার জন্য অ্যালার্মিং। আমাদের জিডিপি যেভাবে কমে গেছে মাত্র 2.2% ছিল হচ্ছে এই প্রান্তিকে। তো সেক্ষেত্রে সবচেয়ে বেশি প্রবলেমটা হচ্ছে এটা আপনি বলেন তিনটা যে বিষয়টা, এটা হলো ব্রডবেজ যে গ্রোথ ডিসেলারেশন এফেক্টটা যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। এক্ষেত্রে আমাদের শিল্প, কৃষি এবং সেবা তিনটাতেই কমেছে, বাট শিল্পতে নেতিবাচক, এটা আমার জন্য একটা বড় ধরনের একটা অ্যালার্মিং বিষয়।
তো এইটার জন্য আমার কাছে মনে হয় যে কারণে যেটা হয়েছে আমাদের এই শিল্পতে হঠাৎ করে কমে গেছে, একটা বিষয় হলো যে কাঁচামালগুলো আমরা ইম্পোর্ট করি সেটা ইরান যুদ্ধের কারণে গত কয়েক মাস ধরে এটা প্রাইসটা অনেক বেড়ে যাওয়া। এর পাশাপাশি হচ্ছে গিয়ে আমাদের যে সরকার এখন জানেন যে ইনফ্লেশনটাকে বিট করার জন্য একটা কঠোর বা টাইটেন মনিটারি পলিসি নিয়েছে। এখানে ইন্টারেস্ট রেটটা অনেক বেশি, তো যার কারণে ব্যাংক লোন রেটটা বেড়ে যাওয়ার কারণে প্রাইস বেড়ে যাচ্ছে। তো ওভারঅল যে একটা ইয়ার ক্ষেত্রে ডিমান্ডের ক্ষেত্রে যে একটা কম্প্রেশন তৈরি হচ্ছে এবং এর পাশাপাশি কনজামশনটা কমে যাচ্ছে। তো এই সবগুলো বিষয় মিলে কিন্তু এখানে ইম্প্যাক্টটা করছে। তো আমার মনে হয় এখানে একটা প্রবলেম হচ্ছে এই সরকারের জন্য একটু দুর্ভাগ্য বলা যায় যে সরকার তারা ক্ষমতায় আসলো তারপরে আবার ইরান যুদ্ধ বা ইরান যুদ্ধের মতো একটা বড় ধরনের সমস্যা জড়িয়ে পড়লো। তো এই ক্ষেত্রে আমরা যদি মনে করি যে এই প্রবলেমগুলোতে সরকার লং টার্মের সলিউশনের দিকে নজর দেয়, বিশেষ করে আমাদের প্রোডাকশনটার ক্ষেত্রে আমাদের আরও বেশি কম্পিটিটিভ হওয়া, আমাদের যে এনার্জি ক্রাইসিস এটা একটা বড় ইস্যু। আপনি যে কোনো উদ্যোক্তার সাথে কথা বলেন, যে কোনো বিজিএমএ বিকিএমএ যাদের সাথে কথা বলেন, তারা প্রথমেই পয়েন্ট আউট করে তাদের এনার্জি ইস্যু। আচ্ছা, আমি জানতে চাই এই বিষয়টির সাথে কি ডলার কোনোভাবে রিলেটেড? আমরা যেটা বলছি যে জ্বালানি সাথে ডলার এটার সাথে সম্পৃক্ত। অফকোর্স এগুলো সবগুলো তো ইন্টারকানেক্টেড, কারণ হচ্ছে আপনি যেহেতু সরকার জ্বালানির দামটা বাড়াইছে এবং সরকার এডিশনাল সোর্স থেকে অনেক টাকা দিয়ে জ্বালানি কিনতে হয়েছে। আমাদের জ্বালানি সিকিউরিটি অনেক বেশি ভালনারেবল ছিল। আপনি জানেন যে কি হয়েছিল কয়েক মাসে আমাদের ইয়াগুলোতে পেট্রোল পাম্পগুলোতে পাওয়া ছিল না। তো আলটিমেটলি সবগুলোই কানেক্টেড, কারণ এখানে যখনই হচ্ছে প্রাইসটা বেড়ে যাচ্ছে, ডলারের উপর ডিপেন্ডেন্সি বেড়ে যাচ্ছে, ডলারের প্রাইসটা বেড়ে যাচ্ছে। তো এই সংকটের সলিউশনের জন্য সরকারকে লং টার্মের জন্য আমাদের যে বিজনেস কম্পিটিটিভনেস না, আমাদের যে ইনভেস্টমেন্টে আমাদের যে ফেসিলিটেশন বা প্রসেসটা, যাতে ব্যবসায়ীরা এই ধরনের প্রবলেমগুলো থেকে তারা হচ্ছে গিয়ে সলিউশনগুলো পায়। যেমন আমাদের এনার্জি ক্রাইসিসটি আমাদের এটা বন্ধ করতে হবে। এই ক্ষেত্রে আমরা জানি পৃথিবীর অনেক দেশে ডেডিকেটেড করিডোর দেওয়া হয়েছে, অর্থাৎ আপনাকে গ্রান্টেড দেওয়া হচ্ছে যে আপনি ডেফিনেটলি আপনি ইলেকট্রিসিটি বা গ্যাস যেটা আপনি পাবেন। তো এই ধরনের আলাদা করে দেওয়া বা হচ্ছে আমাদের যে ইয়ার জন্য আমাদের ব্যবসায়ীরা যেমন অ্যাক্সেস টু ফাইন্যান্সের ক্ষেত্রে, তাদের ব্যাংক লোনের ক্ষেত্রে যে বিষয়গুলো রয়েছে, অ্যান্ড ওভারঅল তারা যাতে এখানে স্টক মার্কেট থেকে তারা যে লং টার্মে তাদের ক্যাপিটালগুলো সংগ্রহ করতে পারে। তো এই হোলিস্টিক এই ম্যাক্রো ইকোনমিক রিফর্মগুলো করতে পারলে আমি মনে করি যে এই প্রবলেমগুলো আছে, যুদ্ধ তো সবসময় থাকবে না, কিন্তু সরকারকে হচ্ছে এই ধরনের পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য একটা লেসন লার্ন নিয়ে আগামী দিনের একটা ইকোনমিক রিকভারি প্ল্যান তৈরি করতে পারবে। এবং বর্তমান সরকার যেভাবে আছে আমার মনে হচ্ছে এটা তারা করতে পারবে। যেন ফুয়াদ, আসলে আন্তর্জাতিক যে ইস্যুগুলো এগুলো তো আমাদের নিয়ন্ত্রণে নেই, এগুলো আমাদের নিয়ন্ত্রণে থাকবেও না। এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ছিল, পরবর্তীতে আমরা দেখলাম ইরান যুক্তরাষ্ট্রের সংঘাত, এবং এটা আমাদের দেশে বা এই উপমহাদেশে এটার প্রভাব পড়ে কিনা আমি একটু জানতে চাচ্ছি। এই প্রভাবগুলো থাকা সত্ত্বেও আমরা কিভাবে আগামী অর্থ বছরে এই প্রবৃদ্ধিটা বাড়াতে পারবো, সব প্রভাবকে আমরা উপেক্ষা করে? এটা আপনি ঠিকই বলছেন, আসলে একটা যুদ্ধ যাচ্ছে, আবার হয়তো আরেকটা ক্রাইসিস যাচ্ছে, এটা চলতে থাকবে। সেই ক্ষেত্রে বিষয় হলো যে রেজিলিয়েন্সটা, বাংলাদেশের অর্থনৈতিক রেজিলিয়েন্সটা আমরা কতটুকু আমরা কম্পিটিট করতে পারছি। তো সেই জন্য আমাদের যদি জ্বালানির ক্ষেত্রে বলি, আমাদের একটা বিষয় ছিল, আপনি জানেন ইস্টার্ন রিফাইনারিতে শুধুমাত্র মিডল ইস্ট থেকে হচ্ছে ক্রুড অয়েল এনেই তারা রিফাইন করতে পারে, অথচ এখানে আরও অনেক সোর্স আছে যেখান থেকে জ্বালানি নিয়ে আসা। তার মানে জ্বালানি সিকিউরিটি ইজ দ্য কোর অফ অল দ্য অ্যাক্টিভিটিস অফ ইকোনমিক। তো সেখানে আমাদেরকে একটা বড় ধরনের এটাকে ডাইভার্সিফাই করা, এটাকে নিশ্চিত করা আমরা যে কোনো ক্রাইসিস যাতে আমরা এগুলো আমাদের জ্বালানি সাপ্লাইটা হচ্ছে রেগুলার থাকে। এর পাশাপাশি এক্সপোর্টটাকে আমরা যদি ডাইভার্সিফাই করতে না পারি, যেমন আমাদের রেডিমেড গার্মেন্টসে 2000 সালে আমাদের রেডিমেড গার্মেন্টসে ছিল আমাদের টোটাল কন্ট্রিবিউশন 70% মতো, এখন 2026 সালে এটা হয়েছে 84%। তো যত দিন যাচ্ছে রেডিমেড গার্মেন্টসের কনসেন্ট্রেশন বাড়ছে এবং এটা আমার জন্য খুবই অ্যালার্মিং। তো সেক্ষেত্রে অন্য যে প্রোডাক্টগুলোতে, বিশেষ করে যেগুলোতে হচ্ছে কমপ্লায়েন্স রিকোয়ারমেন্টগুলো ইজ ভেরি হাই, আমরা সেগুলোতে স্কিপ করতে চাই। তো আমি বাণিজ্য মন্ত্রণালয় বা সরকারের রেগুলেটরি এজেন্সির আমার দৃষ্টি থাকবে যে কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রোডাক্ট তৈরি করা। যেন আমাদের অ্যাগ্রো প্রোডাক্টে একটা হিউজ ডিমান্ড রয়েছে। আপনি জানেন যে আমাদের যে পরিমাণ ম্যাঙ্গো আমরা উৎপাদন করি, এগুলো যে আমরা বাইরে এক্সপোর্ট করতে পারি, তো কৃষি পণ্যগুলা, সেক্ষেত্রে একটা বড় বিষয় হলো যে ইম্পোর্টিং কান্ট্রির কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রোডাক্ট তৈরি করা। শুধুমাত্র যে আমাদের রেডিমেড গার্মেন্টসে আমরা একটা পর্যায়ে তৈরি করে এসেছি, এর বাইরে অন্য প্রোডাক্টগুলোতে কিছুদিন আগে কাঁঠালের কথা বললেন, কাঁঠালের কথা বলেছেন। তো এই ক্ষেত্রে একটা বড় বিষয় রয়েছে কৃষি পণ্য প্লাস অন্য পণ্যের ক্ষেত্রে আমরা হলো কমপ্লায়েন্সগুলো মিট করা। আপনি জানেন যে বাংলাদেশের সবচেয়ে বেশি লিড সার্টিফাইড কারখানা রয়েছে। সো আমরা যদি হচ্ছে গার্মেন্টসের মতো একটা লেবার, যেটা শ্রমগণ ইন্ডাস্ট্রিতে আমরা যদি এই ধরনের আমরা সাফল্য অর্জন করতে পারি, আমার মনে হয় যদি সরকার দীর্ঘমেয়াদী অন্য সেক্টরে মনোযোগ দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা এই ধরনের পরিস্থিতি থেকে আমরা বের হতে পারবো। এবং ওভারঅল আমি মনে করি একটা ইমার্জেন্সি যে একটা ইকোনমিক প্রোটোকল থাকা উচিত, যেমন এই ধরনের যুদ্ধ, এই ধরনের ক্রাইসিস যদি হয়ে যায়, তাহলে আমরা সেক্ষেত্রে কীভাবে কোন পরিস্থিতি মোকাবেলা করবো।
তো আমি মনে করি যে এই সমস্ত কাজগুলো করলে আগামী দিনে এই ধরনের প্রবলেম হলো আমরা এগুলো ওভারকাম করতে যে কথাটা আপনি লাস্ট বললেন ফুয়াদ, এটা অবশ্যই যে কোনো ক্রাইসিস মোকাবেলা আমাদের যাতে প্রস্তুতিটা থাকে এবং সরকার যে অর্থনীতিকে চাঙ্গা করতে যেসব উদ্যোগ নিচ্ছে সেগুলো যাতে সফলতার মুখ দেখে। অসংখ্য ধন্যবাদ এই সময়ের বাণিজ্যে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য।